দেখো লাস্ট আমরা যেখান পর্যন্ত শেষ করেছিলাম সেটা হচ্ছে আমাদের 18.3 এর অনুশীলনী শেষ হয়েছিল। তারপর থেকে বেশ কিছুদিন ভিডিও পাঠানো হয়নি, আমাদের ক্লাসও একটু এদিক ওদিক করে ডিলে হয়েছে। তো যাই হোক, আজকে আমরা আমাদের 18.4 মানে সদৃশতার শেষ চ্যাপ্টার, সদৃশতার একদম শেষ অংশটা, অনেকদিন থেকেই হচ্ছে বড় চ্যাপ্টার, অনেকদিন থেকেই হচ্ছে। তো আজকে আমরা সেই শেষ অংশটাতে এসে দাঁড়িয়েছি। এটা দুটো পার্টে করাতে হবে, একটা থিওরি পার্টটা পড়িয়ে নেবো আর একটা আমাদেরকে অনুশীলনীটা করতে হবে। তো আজকে আমরা সেই 18.4 এর যা কিছু থিওরিটিক্যাল পার্ট আছে সেই থিওরি পার্টগুলো পড়ে নেবো। এবং এই থিওরি অংশের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ এখানে আছে। তার মধ্যে আজকে শুরুটা করব আমরা ওই গুরুত্বপূর্ণ উপপাদ্যটা দিয়ে। সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখে রেখেছি উপপাদ্য 48। এখন উপপাদ্য 48 এর যদি স্টেটমেন্ট, এটা বিবৃতিটা যদি দেখা যায়, বিবৃতিটা দেখো কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, ছবিটা আঁকলে ভালো বুঝতে পারবে, ধরো এটা, হ্যাঁ এবার বলি, এই 18.4 এ সমকোণী ত্রিভুজগুলোকে একটু অন্যভাবে নেওয়া হবে। মানে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আমাদের এইরকম, যে এই একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এই সমকৌণিক বিন্দু থেকে, এই যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, এটা অতিভুজ। তো এখানে যদি আমরা লম্ব টানি, তখন এই যে লম্বটা হলো, এই লম্বের উভয় পাশে যে দুটো ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজগুলো নিজেরা পরস্পর সদৃশ হয়ে যায় এবং এই ছোটগুলো প্রত্যেকটা আমাদের এই মূল ত্রিভুজ, যে বড় ত্রিভুজটা, তার সঙ্গেও সদৃশ হয়ে যায়। অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, মানে এই দুটোর কথা বলছে, ছোট দুটোর কথা বলছে, তারা সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মূল ত্রিভুজ মানে কোনটা? মূল ত্রিভুজ মানে অবশ্যই হচ্ছে কোনটা, এইটা হচ্ছে মূল ত্রিভুজ, তারা মানে বড় ত্রিভুজটা, তার সঙ্গেও সদৃশ হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। কিন্তু এই চ্যাপ্টারে মানে বিশেষত 18 পয়েন্ট, আমি এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না, করে মুছে দিচ্ছি। দেখো এই চ্যাপ্টারে মূলত 18.4 এ এখানে সমকোণী ত্রিভুজগুলোকে একটু অন্যভাবে নেওয়া হবে। নেব। অন্যভাবে বলতে কি রকম, দেখো এটা হচ্ছে তোমার এই রকম, দেখো একটু মানে প্রথমে একটুখানি তুমি যদি সাময়িকভাবে দেখো, যেখানে কোনো কিন্তু 90 ডিগ্রিটা যেন দেখতে পাচ্ছ না, 90 ডিগ্রি কোণটাই যেন কত নেই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে, তোমাদের 90 ডিগ্রি কোণ অ্যাকচুয়ালি আছে। সেটা হচ্ছে তোমার এইখানে, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণটা। ওকে, এটা আমাদের 90 ডিগ্রি কোণটা, এই কোণটা নাম দিলাম, ধরো এটা বি আর এটা সি। 18.4 এ সমকোণী ত্রিভুজগুলোকে বইয়ে এইভাবেই আঁকছে, তোমরাও এইভাবেই তোমরাও একে একটু অভ্যস্ত হবে, ঠিক আছে? আর এটা আঁকতে যদি কষ্ট হয়, আমি একটা পন্থা বলে দিচ্ছি, সেটা অবলম্বন করবে। আমাদের জ্যামিতি বক্সে যে সেট স্কয়ারটা থাকে, ওই সেট স্কয়ারে দেখবে ওই ভেতরের যে অংশটা, সেটা হচ্ছে এইরকম টাইপের হয়। ফলে সেট স্কয়ারটা খাতায় বসিয়ে কেউ যদি ওই ভেতরের ত্রিভুজটা পেন দিয়ে টেনে দেয়, তাহলে একটা এইরকম ত্রিভুজ পাবে, ঠিক আছে? সেট স্কয়ারের এখানে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা ওই ছবিটা এঁকে নিতে পারবো। হাতেও আঁকতে পারো, কিন্তু 90 ডিগ্রিটা যেভাবে সচরাচর আঁকি সেভাবে আঁকবো না, একটু ব্যতিক্রম ভাবে এখানে আঁকছি আমরা, এখানে সেভাবেই আঁকবো। তো যাই হোক, ধরে নিলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা সমকোণ, এবং এই সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর আমরা যে লম্বটা টানলাম, সেই লম্বটার নাম দিচ্ছি ডি। হলে আমাদেরকে মোট 3টে প্রমাণ করতে হবে, 3টে প্রমাণ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই এবিডি, ত্রিভুজ এবিডি সদৃশ হবে ত্রিভুজ এবিসির সঙ্গে, মানে এই ছোটটা এই বড়টার সঙ্গে সদৃশ। একইভাবে ত্রিভুজ এসিডি সদৃশ হবে ত্রিভুজ এবিসির সঙ্গে, ওইটা একটা গেল।
আরেকটা হচ্ছে ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ কত এসিডি, মানে এই ছোট দুটো কি হয়ে যাবে পরস্পর সদৃশ হয়ে যাবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন কিছু লাগবে না এখানে। এবারে দেখো প্রমাণটার দিকে দেখো। প্রমাণ, প্রথম কথা আমরা এই প্রমাণটা করতে গেলে দেখো এই দুটো ত্রিভুজকে নেব। এই প্রমাণটা করতে গেলে ওই দুটো ত্রিভুজকে নেব, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি। প্রথমে আমরা এই দুটো ত্রিভুজকে নিচ্ছি। তো দেখো এবিডি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, মানে কোণটা কোণ এডিবি, আর বড় ত্রিভুজটার কোণটা এই এ কোণটা মানে কোণ বিএসি, উভয়ই কত ডিগ্রি 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা যেমন এই ত্রিভুজের কোণ অ্যাজ ওয়েল অ্যাজ এই ত্রিভুজেরও কোণ, অর্থাৎ বি কোণটা তাদের কি হয়ে যাচ্ছে সাধারণ কোণ হয়ে যাচ্ছে। মানে আমি বলতে পারি কোণ এবিডি ইজ ইকুয়াল টু কত কোণ বড় ত্রিভুজের ক্ষেত্রে কত হবে এবিসি। পাশে কি লিখবো, এটা কি ধরনের কোণ, এটা সাধারণ কোণ। ব্যাস, যখনই দুটো কোণ সমান পেয়ে গেলাম মানে তাহলে কি হয়ে যাবে সদৃশ কোণই হয়ে যাবে। এটা আমরা আগে বারবার পড়ে এসেছি যে দুটো কোণ সদৃশ হলেই তারা এই দুটো কোণ সমান হলেই তারা সদৃশ কোণই হয়ে যাবে। আর সদৃশ কোণই হয়ে গেলেই সেখান থেকে আমরা কি বলতে পারবো যে ওই ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ কত হয়ে যাচ্ছে এবিসি। এটা আমাদের 1 নম্বর প্রমাণ। ঠিক আছে, তাহলে খুবই সহজ, ইম্পর্টেন্ট উপপাদ্য কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তো একইভাবে যদি আমার এইটার ক্ষেত্রে ধরো ওই একই কথা, এর এটা 90 ডিগ্রি আর এর এটা 90 ডিগ্রি, আবার এইটা দুজনেরই কি ধরনের কোণ, এটা দুজনেরই সাধারণ কোণ হয়ে যাবে। দুটো কোণ সমান মানে সদৃশ কোণই, আর সদৃশ কোণই মানে কি হয়ে যাবে তারা সদৃশ। সিম্পলি, খুবই সহজ। আর লাস্ট প্রমাণটা তো আরো সহজ। দেখো সেই একবার এ বি এর সঙ্গে সমান আর একবার সি বি এর সঙ্গে সমান, তাহলে আমরা বলতেই পারি অতএব এ সমান বি সমান সি। বলাই যায় এখানেও ঠিক তেমন, একবার এবিডিটা এবিসির সঙ্গে সদৃশ আবার এসিডিটা এবিসির সঙ্গে সদৃশ, তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, এই দুটোকে কম্বাইন করলে আমরা কি বলতে পারবো যে এরা দুজনে কি হয়ে যাবে পরস্পর সদৃশ হয়ে যাবে, যেটা আমাদের কি 3 নম্বর প্রমাণ। এটা বলে ছেড়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, প্রমাণটাও গেল। প্রমাণটা খুবই সহজ। ওকে, তাহলে করে নিও এটা উপপাদ্য 48টা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ওই পাতারই নিচে আমাদের একটা প্রয়োগ আছে, প্রয়োগ 19 বলে। ঠিক আছে, প্রয়োগ 19 ওই পাতারই নিচে। প্রয়োগ 19টা দেখো কি বলছে। প্রয়োগ 19 যেটা বলছে তোমার এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এটা সমকোণ বলেছে। কোণ এটা সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব টানা হয়েছে বলে 3টে প্রমাণ করতে হবে। তো ছবিটা যদি আঁকা যায়, দেখো ছবিটা ওই যেভাবে আঁকতে বললাম সেইভাবেই আঁকো। ধরা যাক এটা এ কোণ, এটা এ কোণ ধরে নিলাম, এটা বি কোণ আর এটা কত সি কোণ। ঠিক আছে, তো এই সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর কি টানা হয়েছে লম্ব টানা হয়েছে, সেই লম্বটার নাম দিয়ে দাও, ধরা যাক কত এটা ডি। বলে আমাদেরকে দেখো মোট 3টে প্রমাণ করতে হবে। 1 নম্বর প্রমাণটা বলছে AB স্কয়ার ইজ ইকুয়াল টু BC ইনটু কত BD, এটা 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ কি বলছে, 2 নম্বর বলছে AD স্কয়ার সমান AD স্কয়ার ইজ ইকুয়াল টু কত BD ইনটু CD, BD ইনটু CD। 3 নম্বর বলছে AC স্কয়ার সমান BC ইনটু কত না CD, BC ইনটু CD। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো দেখো এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে আমাদেরকে, প্রথম কথা হচ্ছে যে আমরা এইমাত্র উপপাদ্য 48 পড়ে এলাম এইমাত্র যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর লম্ব টানি, কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর লম্ব টানি, সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় নিজেরা পরস্পর সদৃশ হয়।
তারা আবার মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হয়, তাই তো? তাহলে এখানে দেখো এই যে এবিসি ত্রিভুজের এটা এই কোণটা সমকোণ, সেই সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর কি এডি লম্ব টানা হয়েছে। তাহলে আমি এখান থেকে দেখো এটা বলতেই পারি, প্রমাণটা বলছি, এবারে প্রমাণটা বলছি। প্রথমে এটা উল্লেখ করে দেবো যে এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। তাহলে আমরা সেখান থেকে এটা বলতে পারি কিনা দেখো, অতএব ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এবিসি, মানে এই ছোটটা এই বড়টার সঙ্গে সদৃশ হয়, সেটা আমরা আগেই পড়ে এলাম এইমাত্র। যখনই সদৃশ তখন আমরা এখান থেকে দেখো বাহুগুলোর অনুপাত যেভাবে লেখে সেই বাহুগুলোর অনুপাত লিখতে পারবো। তো বাহুগুলোর অনুপাত কি করে লেখে, ধরো আমি ছোটটার ক্ষেত্রেই যদি বলি, ছোটটার এটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কি আছে এবি, তার উল্টো দিকে আছে কত এবি। আর বড়টার কোনটা 90 ডিগ্রি, বড়টার এইটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কোনটা আছে বলো বিসি। তাহলে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু, এবার দেখো তোমার ছোটটার ক্ষেত্রে বলি তোমার কি হবে, ছোটটার ক্ষেত্রে তোমার কোনটা সমান বিসির সঙ্গে বিডি। ছোটটার ক্ষেত্রে এই কোণটায়, হ্যাঁ একটা জিনিস আমরা উপপাদ্য 48 এ যেটা পড়ে এলাম, উপপাদ্য 48 এ সেখান থেকে একটা জিনিস মনে রাখবে, এই 90 ডিগ্রির সঙ্গে এই 90 ডিগ্রিটা সমান হয়, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সরাসরি কাজে লাগবে, অনেক ক্ষেত্রে আমাদের সরাসরি কাজে লাগবে, তাই এটাকে মনে রাখতে হবে। একটা করে 90 ডিগ্রি খুব সহজে পাই, আর একটা হচ্ছে তোমার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আর একটা হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। ঠিক আছে, এখন দেখো তাহলে যেহেতু এই কোণটা সমান, তাহলে এর উল্টো দিকে কে আছে বলো, এর উল্টো দিকে আছে বিডি, আর এর সঙ্গে কে সমান এইটা। বড়টার ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এর উল্টো দিকে কে আছে দেখো এবি, তাহলে নিচে কত বসাও এবি, কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করলে কত হয়ে যাবে এবি স্কয়ার সমান বিসি ইনটু কত বিডি। এখন এখানে একটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন থাকে এখানে, যে স্যার এই শর্ত হলে যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে শুধু তো এরা হয় না, শুধু তো এরা সদৃশ হয় না, আরো তো বাকি দুজন থাকে তারাও তো সদৃশ হয়। তাহলে আমরা কখন কোনটা নেব কোনটা, দেখো মন দিয়ে শোনো, এমন দুটো ত্রিভুজ নির্বাচন করো, এমন দুটো ত্রিভুজ নির্বাচন করো যাদের মধ্যে এই এবিটা কমন থাকে, কারণ ওটা স্কয়ার চেয়েছে, এবি স্কয়ার চেয়েছে, তাহলে এমন দুটো ত্রিভুজ নির্বাচন করো যেখানে এবিটা কমন থাকবে। তো দেখো আমি যদি এবিডি আর এবিসি কে নিই, তাহলে দেখো এখানেও এবি, এই যে দেখো এখানেও এবি আর এখানেও কত আছে এবি, এই এবিটা যেন কমনে থাকে সেটা খেয়াল করবে। যেমন ধরো আমি যদি বলি দ্বিতীয় প্রমাণটার ক্ষেত্রে দেখো এডি স্কয়ার আছে, তাহলে আমরা কোনটা নেবো জানো, এখানে নেবো ত্রিভুজ এবিডি, তার সঙ্গে কোনটা নেবো ত্রিভুজ এডিসি নেবো, মানে এইটার সঙ্গে এইটা নেবো। কেন বলো তো, কারণ দেখো এডি এই তো এডি, আর এখানেও কত আছে এডি, কমন পাবো। ওই দুটো ত্রিভুজ সদৃশ লিখবো, সদৃশ লেখার পর যেভাবে বাহুগুলোর অনুপাত লেখে সেই বাহুগুলোর অনুপাত লিখবে, লিখলে দেখবে এই প্রমাণটাও এই প্রমাণটাও দেখবে চলে আসবে। আর লাস্টেরটার ক্ষেত্রে বুঝতে পারছো, যেহেতু এসিটা ডবল আছে তাহলে কোনটা নেবো, এই দিকের এসিডিটা নেবো, এসিডি নেবো, আর তার সঙ্গে কোনটা নেবো এবিসি নেবো। এই তো এখানে এসি পাবে আর এখানেও এ আর সি পাবে। ঠিক আছে, তারা সদৃশ বলি বাহুগুলোর অনুপাত লেখো, বাহুগুলোর অনুপাত লিখে কোণাকুণি গুণ করলেই এই 3 নম্বর প্রমাণটাকেও আমরা পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োগ 19 এর বিষয়বস্তু। এখন দেখো এরপরে দেখো যেটা বলছিলাম যে আমাদের তাহলে প্রয়োগ 19টা মিললো, এরপর দেখো দুটো শর্ট কোশ্চেন আছে আমাদের, প্রয়োগ 20 আর প্রয়োগ 21। শর্ট কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে, শর্ট কোশ্চেনটা করো, ওটা কিছু নেই। এরপর দেখো প্রয়োগ 22 23 এর মধ্যে 22 এরটা আছে, 22 এরটা দাগ দাও। 23টা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু 23 কেউ চাইলে দেখতে পারো, আমি একদম বাদ দিতে বলবো না, তবে এখন প্রয়োগ 22টা বোঝাচ্ছি। তো প্রয়োগ 22 দেখো স্টেটমেন্ট কি বলছে, প্রয়োগ 22 কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম, যদি বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি হয় তবে প্রমাণ করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো ছবিটা যদি আঁকা যায়, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে
এটা এ, এটা বি, এটা সি, এটা সমকোণ। ঠিক আছে, শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর, এটা সমকোণ বলে কিছু বলেনি, সমকোণ বলে বলেনি, সমকোণ তো প্রমাণ করতে হবে। শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপরে শুধু একটা লম্ব টানা হয়েছে বলে দিয়েছে, আর কিছু না। বিসি বাহুর উপরে একটা লম্ব টানা হয়েছে, তাই তো? সেটার নাম দেওয়া হয়েছে কত? এডি। এটা লম্ব, তার নাম দেওয়া হয়েছে এডি। আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি, এটা দিয়ে দিয়েছে, ডিএ বাই ডিসি এটা দিয়ে দিয়েছে। হলে আমাদেরকে দেখাতে হবে বা দেখাবো ত্রিভুজ এবিসি সমকোণী হবে, এটা আমরা দেখাবো। ঠিক আছে, তো এখন দেখো প্রমাণটার ক্ষেত্রে বলি, আমরা একটা সদৃশতার একটা প্রমাণ করেছিলাম, সদৃশতার একটা শর্ত করেছিলাম যে কোন ত্রিভুজের যদি একটা কোণ সমান হয় এবং সেই কোণের যদি ধারক বাহু দুটো সমানুপাতে থাকে তখন সেই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যায়। তো দেখো এবিডি ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজের দেখো এই কোণটা 90 ডিগ্রি, মানে এটাও 90 ডিগ্রি। এবং দেখো বিডি বাই ডিএ মানে এই বাহু বাই এই বাহু আর এই বাহু বাই কত এই বাহু, এই অনুপাতটা কিন্তু সমান। আর দেখো এই দুটো কোণই মানে এই দুটো বাহুই কিন্তু এই কোণ দুটো ধারক বাহু, 90 ডিগ্রি কোণ দুটো ধারক বাহু। তাহলে ধারক বাহুটা সমান এবং তাদের একটি কোণ সমান এবং তাদের ধারক বাহুগুলোর অনুপাতটা সমান হলেই তাহলে আমি এখান থেকে খুব সিম্পলি বলতে পারি এই ত্রিভুজ দুটো পরস্পর কি হয়ে যাচ্ছে, তোমার সদৃশ হয়ে যাচ্ছে, তাই তো? এখন দেখো যখনই সদৃশ হয়ে যাচ্ছে তখন এবার আমি আগেই বলে এসেছিলাম কি কি হয়, একটা করে 90 ডিগ্রি সমান হচ্ছে, আর কি হয় বলতো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আর এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান হয় বলো, এই যে এই কোণটা সমান হয়, তাই তো? বেশ, তাহলে দেখো এখন এখান থেকে যদি আমরা তাহলে বাহুগুলোর এই যদি কোণগুলো লিখি তাহলে আমরা কোণগুলো এখান থেকে কি বলতে পারবো, কোণগুলো দেখো এই যে এবিডি, কোণ এবিডি তার সঙ্গে কে সমান বলো তো, এটার সঙ্গে কে সমান, এই যে এটা কোণ কত সিএডি। সদৃশ হলে তবেই কিন্তু এটা বলতে পারবো, তবেই সেই উপপাদ্য 48 কাজে লাগাতে পারছি। বললাম না যে সরাসরি কাজে লাগবে, যে একটা করে কোণ 90 ডিগ্রি পাচ্ছি আর এটার সঙ্গে এটা হয় আর এইটার সঙ্গে এইটা হয়। তো এই ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ দুটো তো তিনটে করেই কোণ সমান, ঠিক আছে? এই ছোট ত্রিভুজ দুটো তিনটে করেই তো কোণ সমান হয়। কোণ তিনটে করে সমান হয় সেটা বললাম, একটা 90 ডিগ্রি করে, একটা এইটার সঙ্গে এইটা আর একটা এই কোণের মানে এই কোণের সঙ্গে এই কোণ একটা সমান হয়। ওকে, বেশ, তাহলে এইটার সঙ্গে এটা সমান হলো। আরেকটা আমরা কি লিখতে পারি বলো তো, আরেকটা লিখতে পারি আমরা কত, এইটার সঙ্গে এই কোণটা সমান, মানে কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ কত বিএডি। এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করে দাও, মানে এটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, দিয়ে 1 প্লাস 2 করো। 1 প্লাস 2 করলে যা হবে, এর বাম দিকের সঙ্গে এর বাম দিক, এর ডান দিকের সঙ্গে এর ডান দিক যোগ করলে তাহলে কত হচ্ছে বলো তো, ABD প্লাস কত বলো ACD ইজ ইকুয়াল টু CAD প্লাস কোণ কত BAD। ঠিক আছে, CAD প্লাস কত BAD। এটাকে আমি শর্ট ফর্মে লিখছি, ABD মানে আমি বলতে পারি B কোণটা আর ACD মানে C কোণটা, যেটা বইয়ে পড়েছে সেটা ফলো করছি আমরা। আর CAD আর BAD যোগ করলে পুরো কোণটা পাবো। পুরো কোণটার নাম কি হবে বলো, পুরো কোণটার নাম হবে কত, কোণ A। বেশ, এখান পর্যন্ত হলো। এরপরে দেখো আমাকে দেখাতে হবে এই কোণটা একটা কি, এই ABC টা একটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ দেখাতে গেলে কি করতে হবে, তার যে কোনো একটা কোণ কত 90 ডিগ্রি দেখাতে হবে, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখাবো আমরা। তো সেই উদ্দেশ্য অনুযায়ী আমি উভয় পক্ষে কোণ A যোগ করছি, কোণ A ABC সমান কোণ A প্লাস কোণ A, অর্থাৎ এই কোণ এটা উভয় পক্ষে যোগ করলাম। করতে দেখো এই দিকটা কত আসছে, কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C, কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, সমান কত বলো 2 কোণ A। 2 কোণ A যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণ A সমান কত 90 ডিগ্রি। তাহলে আমরা কি দেখাতে পারলাম, এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস, তাহলে যেহেতু ABC ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সুতরাং ওটা কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল।
ওকে, তাহলে প্রথমে ওই ধারক বাহু আর একটা কোণ সমান যেহেতু তাদের ধারক বাহুগুলোর অনুপাত সমান, তাহলে তারা সদৃশ। সদৃশ হলেই এই কোণগুলোর সঙ্গে এই কোণগুলো সমান লিখে নেবে, যেটা নিয়ম। তারপরে তাদেরকে যোগ করো, করে উভয় পক্ষে এই কোণটাকে কি করে দাও, যোগ করে দাও, করে দিলে একটা কোণ 90 ডিগ্রি দেখাতে পারবে। ঠিক আছে, তাহলে প্রয়োগ 22টা করে নিও। নেক্সট যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম একটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ আছে, একটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ আছে আর একটা ইম্পর্টেন্ট উপপাদ্য আছে। উপপাদ্যটা আমরা অলরেডি বলে এসেছি। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে প্রয়োগটা। ঠিক আছে, প্রয়োগ হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে 24 এরটা। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 24 এরটা। ওকে, 24 এরটা দেখো কি বলেছে, এটা খুব পড়ে, মানে মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভিভিআই পুরো, এটা ভিভিআই। কি বলেছে দেখো, একটি বৃত্ত অঙ্কন করেছি যার এবি ব্যাস এবং কেন্দ্র ও বৃত্তের অপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম, যা এবি ব্যাসকে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে এবি স্কয়ার সমান এবি ইনটু বিএন। তো আগে দেখো ছবিটা যদি আঁকা যায়, একটি বৃত্ত অঙ্কন করেছি, ধরো এটা একটা বৃত্ত যার এবিটা হচ্ছে ব্যাস, এটা এ আর এটা হচ্ছে তোমার বি। এবিটা হচ্ছে ব্যাস, বৃত্তের অপরিস্থিত যে কোনো বিন্দু হচ্ছে কত বলেছে, পি। ধরো এরকম জায়গা করে নিলাম পি বিন্দুটা, লম্বটা টানতে হবে, তো কেন্দ্রটা বলেছে ও, পি থেকে এবি ব্যাসের উপরে লম্ব টেনেছে, সেটা কোথায় ছেদ করেছে, এই যেটা লম্ব টানলো সেটা ছেদ করেছে কোথায়, এন বিন্দুতে। এন বিন্দুতে ছেদ করেছে, ফলে আমাদেরকে প্রমাণ করতে হবে পিবি স্কয়ার, পিবি কোথায় জুড়তে হবে, এই পিবি স্কয়ার সমান এবি ইনটু কত না বিএন, এবি ইনটু বিএন। কোথায় বিএন, এই যে বিএন, তাহলে এবি ইনটু বিএন, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, দেখো দেখো এটা দেখাতে গেলে প্রদত্ত যা যা দিয়েছে সেটা লিখে দিলে, প্রামাণ্য এইটা। এবারে একটা অঙ্কন, সেটা অঙ্কনেও করতে পারো, আবার প্রদত্ততেও জুড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা করা যেতে পারে। সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে এই এপিটাকে যুক্ত করে দাও, এপিটাকে যুক্ত করে দাও। ঠিক আছে, তো এপিটাকে কেন যুক্ত করতে বললাম সেটা এবার বুঝতে পারবে, কেন এপিটাকে যুক্ত করতে বললাম। প্রমাণটা দেখো, তো যেহেতু এবিটা ব্যাস, তাহলে আমরা বলতে পারি এপিবিটা একটা কি ধরনের কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। কারণ ব্যাসের উপর ভর করে পরিধিতে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা পড়ে এসেছি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়ে যায়, সমকোণ হয়ে যায়। তাহলে আমরা ওখান থেকে বলতে পারবো ত্রিভুজ এপিবি এর কোণ এপিবি ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আবার পিএন টা কার উপরে লম্ব, এবি এর উপর লম্ব। এবার চলে যাও উপপাদ্য 48 এ, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হয় এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হয়। তাহলে আমি এখান থেকে খুব সিম্পল ভাবে তিনজন পরস্পর সদৃশ হবে, তিন জোড়া ত্রিভুজ পরস্পর সদৃশ হবে আমরা বলতে পারি। এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে তোমার এই ছোটটা ত্রিভুজ পিবিএন সদৃশ ত্রিভুজ কত, এ পি বি। একই কথা বলবো একটু আগে যেটা বলছিলাম, যেহেতু পিবি স্কয়ার আছে, তাহলে এমন ভাবে নাও যেখানে পিবিটাকে কমন পাবে। দেখো পিবিও আছে, পিবিও আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা নির্বাচন করলাম। বা যখনই সদৃশ তখন বাহুগুলোর অনুপাত লিখতে পারবো আমরা। তো চলো বাহুগুলোর অনুপাত লেখা যায়। তো দেখো প্রথমে এই ছোটটার ক্ষেত্রে যদি বলি এর এটা 90 ডিগ্রি, তাহলে এর উল্টো দিকে কি আছে বলো, পিবি। আর বড়টার কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কি আছে, এবি। তারপরে কোনটা, এটা সাধারণ কোণ, তো সাধারণ কোণের উল্টো দিকে কি আছে দেখো, এটা পিএন। আর এর সঙ্গে কোনটা সমান হয় তোমার, এর বড়টার ক্ষেত্রে কোনটা হবে বলো, পিএ। আর পড়ে থাকছে তোমার কোনটা, ছোটটার এইটা পড়ে থাকছে আর বড়টার এইটা পড়ে থাকছে। তো এর উল্টো দিকে কি আছে, বিএন। আগে ছোট লিখলে আগে ছোটই লিখবে, আগে বড় লিখলে আগে বড়টাই লিখবে, ওই ধারাবাহিকতাটা বজায় রাখবে। ঠিক আছে, বিএন আর এর সঙ্গে কি সমান এইটা, তো এর উল্টো দিকে কি আছে, পিবি। এবার খুব সিম্পলি দেখতে পাচ্ছ, আমরা 1 নম্বরের সঙ্গে 3 নম্বরটা নিই, তাহলে কত হবে, পিবি বাই কত বলো, এবি ইজ ইকুয়াল টু বিএন বাই কত, পিবি। কোণাকুণি গুণ করো, কোণাকুণি গুণ করলে কি হবে তোমার, পিবি স্কয়ার সমান এবি ইনটু বিএন। পিবি স্কয়ার সমান এবি ইনটু কত, বিএন।
ঠিক আছে, তাহলে উপপাদ্য 48 কাজে লাগাও, কাজে লাগিয়ে বাহুর অনুপাতগুলো লেখো, বাহুর অনুপাতগুলো লিখলে খুব সহজে প্রমাণ চলে এলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করবে এটা, ঠিক আছে, এটা মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে এটা, ঠিক আছে। চলো নেক্সট, আজকের এটাই শেষ, আর কিছু নেই। এরপরে দেখো প্রয়োগ 25টা বলে ছেড়ে দেবো, 25টা একটু বড় আছে বটে কিন্তু সোজা। দেখো প্রয়োগ 25, একটু বড় আছে, মন দিয়ে দেখে নাও কি বলছে। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। PQ ওই বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শ হলে, আর আগে দিয়েছে বৃত্ত দুটোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে RR ড্যাশ, হলে প্রমাণ করতে হবে PQ স্কয়ার সমান 4RR ড্যাশ। তো ছবিটা যদি আঁকি, দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে। তো দেখো ধরে নিলাম এই একটা বৃত্ত, আর তোমার ধরো এই একটা বৃত্ত, এটা ধরে নিচ্ছি আমরা R কেন্দ্রীয়, আর এটা ধরে নিলাম S কেন্দ্রীয়, মানে এর কেন্দ্রটার নাম দিলাম যেভাবে বইয়ে পড়ছে R, আর এটার কেন্দ্রটার নাম দিলাম S। তারা পরস্পরকে যে বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তোমরা নিশ্চয়ই 15 নম্বর চ্যাপ্টারে পড়েছো, এটাকে বহিঃস্পর্শ বলা হয়, তাই তো? যখন বাইরের দিক, মানে যখন বাইরে থেকে যখন স্পর্শ করে, বাইরে থেকে যখন স্পর্শ করে তখন সেটা বহিঃস্পর্শ করা, ভিতরে থেকে করলে সেটাকে অন্তঃস্পর্শ করা। যাই হোক, ধরে নিলাম এ বিন্দুতে বহিঃস্পর্শটা করেছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আর PQটা হচ্ছে দুজনেরই একটা সাধারণ স্পর্শ, PQটা, এটা নাম ধরে নাও P, আর এখানটা দিয়ে দাও Q। PQটা তাদের একটা সাধারণ স্পর্শ হলে, আর একটা ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা পরে আসছি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে PQ স্কয়ার সমান 4RR ড্যাশ। এখানে RR ড্যাশের পরিচয় কি? পরিচয়টা হচ্ছে, ধরো আমরা যদি এটাকে জুড়ে দিই, RA আর AS কে যদি জুড়ে দিই, এইখানটা হচ্ছে তোমার কত R, আর এইখানটা কত R ড্যাশ, ঠিক আছে। আমি একটা অন্য কালিতে লিখি, এখানটা এই জায়গাগুলো কত R, আর কত হচ্ছে তোমার R ড্যাশ, ব্যাসার্ধগুলো এর R, আর এর কত না R ড্যাশ। এটা বলে দিয়েছে যে বৃত্ত দুটোর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে RR ড্যাশ, ঠিক আছে। বলে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো এখন দেখো এখানে অঙ্কনটাও কাজ, যদি আমি অঙ্কনটা একটু করে নিয়েছি অলরেডি, আমাকে কিন্তু এটা অঙ্কনেই লিখতে হবে যে RA আর S এ যুক্ত করলাম, ঠিক আছে, অঙ্কনই তো, হ্যাঁ বেশ, ঠিক আছে। RA আর S কে যুক্ত করলাম এবং এই A বিন্দুতে একটা সাধারণ স্পর্শক আঁকছি, A বিন্দুতে একটা সাধারণ স্পর্শক আঁকছি, ধরে নিলাম সেটা PQ কে B বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, ধরে নিচ্ছি সেটা PQ কে B বিন্দুতে ছেদ করলো। RB আর SB যুক্ত করলাম। তাহলে প্রদত্তটা আবার শুনে নাও, যা বইয়ে দেওয়া আছে সেটা, যে ধরি R ও S কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে A বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাদের একটি সাধারণ স্পর্শক হচ্ছে PQ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, আর ব্যাসার্ধগুলো হচ্ছে কত যথাক্রমে R ও R ড্যাশ। এটা প্রদত্ত গেল, প্রমাণ হচ্ছে এইটা। অঙ্কন হচ্ছে RA আর S এ যুক্ত করলাম, A বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, ধরে নিচ্ছি তারা PQ কে B বিন্দুতে ছেদ করলো, RB আর SB কে কি করছি আমরা যুক্ত করছি, ঠিক আছে। এবার মন দিয়ে দেখো কি করে হবে। তো আমরা দেখো প্রথমেই বলি যে একটা উপপাদ্য পড়েছিলাম, সম্ভবত উপপাদ্য 49 এ পড়েছিলাম আমরা, না 49 কেন বলতো, 49 কেন, প্রয়োগ নাম্বার উপপাদ্য নম্বরটা মনে নেই, 15 তে পড়েছিলাম যে কোন একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে ওই বৃত্তে সর্বাধিক দুটো স্পর্শক অঙ্কন করা যায়। এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য কি হয়ে সমান হয়ে যায় এবং তারা কেন্দ্রে কি করে, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা আমরা পড়েছিলাম, তাই তো? যে কোন একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয়, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং এই কোণটার সঙ্গেও এই কোণটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। এটা সব 15 নম্বর চ্যাপ্টার, মানে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে আমরা কিন্তু এগুলো সমস্তটাই ওখানে পড়ে এসেছিলাম। এখন দেখো যদি আমরা সেটাকে কাজে লাগাই,
সেটাকে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে দেখতে পাবে যে তোমার এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান, মানে কোণ, কারণ কি বলতো, আর কেন্দ্রীয় বৃত্তের, আমি ছবিটাকে এখানে তুলে নিয়ে আসছি, আর কেন্দ্রীয় বৃত্তের এটা হচ্ছে বহিস্থ বিন্দু বি, সেখান থেকে দেখো এরকম টানা হয়েছে, একটা এইরকম এসেছে আর একটা তোমার এইরকম গেছে, এখানটা আছে কত এ, এখানটা আছে কত পি। তাহলে বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা গেছে আর এখানে তোমার জোড়া আছে এটা, তাহলে কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে না? মানে আমরা বলতে পারি কোণ PBR ইজ ইকুয়াল টু কত বলতো ABR। তাহলে এখান থেকে খুব সিম্পল ভাবে বলা যায় যে অতএব এই কোণটা আমি এটা মুছেই দিলাম, তাহলে বলতে পারি যে এই কোণটা মানে কোণটা যে কোণ এই যে এটা ABR ইজ ইকুয়াল টু কত হাফ অফ এই টোটালটা, ঠিক আছে, হাফ অফ টোটালটা মানে কোন কোণটা, যে তোমার এখান থেকে শুরু করে এই পুরোটা, ঠিক আছে, এই কোণটার নাম কত হবে, কোণটার নাম হবে PBA, হাফ অফ কত কোণ PBA। যেহেতু এটার সঙ্গে এটা সমান তাহলে বলতে পারি এইটা সমান এই টোটালটার অর্ধেক, ঠিক আছে, সেই অনুযায়ী তাহলে আমরা পেলাম ABR সমান কত। আমি প্ল্যানটা পরে বলবো যে আমাদের প্ল্যানটা কি হতে চলেছে সেটা আমি পরে বলছি, ঠিক আছে। হ্যাঁ দেখো একই ভাবে আমরা এই দিক থেকে বলতে পারবো আবার যে এই কোণটা সমান এই টোটালটার অর্ধেক, অর্থাৎ ওখান থেকে বলা যাবে যে কোণ কতটা, যেমন ABR হয়েছিল তখন হবে ABS সমান হাফ অফ কোণ কত ABQ, এই দুটোকে যোগ করে দাও, ঠিক আছে, যোগ করে দিলে কত হচ্ছে দেখো, যোগ করে দিলে কত হচ্ছে ABR আর ABS যোগ করলে কত হচ্ছে, এই যে ABR আর ABS যোগ করলে কোনটার নাম হচ্ছে RBS, তাহলে কোণ RBS ইজ ইকুয়াল টু হাফ কমন নিলে ভেতরে কত আসছে কোণ PBA প্লাস কোণ ABQ, তো সমান হাফ ইনটু এই যে দেখো PBA মানে এইটা আর ABQ মানে এইটা, টোটালটা যোগ করলে এই যে টোটাল যে রেড গালিতে যেটা আছে, টোটাল রেড গালিতে ওটা কত 180 ডিগ্রি, তাহলে হাফ ইনটু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এই ভেতরের এই কোণটা কত ডিগ্রি পেলাম, ভেতরের এই কোণটা পেলাম 90 ডিগ্রি, ঠিক আছে, ভেতরের ওই কোণটাকে পাওয়া গেল কত না 90 ডিগ্রি পাওয়া গেল। তো দেখো এবার যদি বলা যায় যে তাহলে এই যে আর ত্রিভুজ RBS এর কোন কোনটা, কোন RBS সমান কত 90 ডিগ্রি পেয়েছি আমরা। তো এখন এই যে আর কেন্দ্রীয় বৃত্ত, সেই আর কেন্দ্রীয় বৃত্তে দেখো এ বিন্দুতে এই যে এইটা মনে করো তোমার কি একটা, এইখানে মনে করো তুমি স্পর্শক আঁকলে, এটা আমরা একদম স্পর্শকের প্রথম উপপাদ্যটা, যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি লম্বভাবে অবস্থিত হয়, যেটা আমাদের 2018 সালে এসেছিল উপপাদ্যটা, একদম মানে স্পর্শকের প্রথম উপপাদ্যটা, যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিভাবে অবস্থিত হয়, লম্বভাবে অবস্থিত হয়। তাহলে এখানে দেখো আর কেন্দ্রীয় বৃত্তের আমি বলতে পারি BA এটা একটা স্পর্শক, আর এটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, BA হচ্ছে তোমার কি স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারবো যেখান থেকে অতএব আর এটা লম্ব কার উপরে, আর এটা লম্ব হচ্ছে কার উপরে AB এর উপরে, তাই তো। এবার চলে এসো উপপাদ্য 48 কাজে লাগিয়ে দাও। এই যে দেখো ভেতরের যে ত্রিভুজটা আছে, এই ভেতরের ত্রিভুজটা, তাহলে আমি ওই ত্রিভুজটা এখানে আঁকছি, এটা হচ্ছে R, এটা আছে তোমার S আর এটা আছে B, এটা পেয়েছি 90 ডিগ্রি পেয়েছি। আবার দেখো এই যে আর এটা এর উপর লম্ব হলো, মানে এখান থেকে এর উপরে কি টানা হয়েছে, লম্ব টানা হয়েছে, এটা নাম দেয়া আছে A। তাহলে কোন সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে আমরা পড়ে এসেছি সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় কি হয়, সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এবং তারা নিজেরাও সদৃশ হয়, তাই তো, নিজেরাও সদৃশ হয়। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি
যে তোমার এই দুটো ত্রিভুজ পরস্পর কি হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে যেটা বলছিলাম যে এই দুটো ত্রিভুজ এ বি আর, ত্রিভুজ এ বি আর সদৃশ ত্রিভুজ কত হয়ে যাবে, এ বি এস। আমরা উপপাদ্য 48 এ যেটা পড়ে এলাম যে কোন সমকোণী, আমি আরেকবার একটু সামারাইজ করে দিচ্ছি। প্রথমে আমরা এই ত্রিভুজের এই ভেতরের কোণটা 90 ডিগ্রি দেখালাম, তারপরে তার উপর থেকে এটা যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, তার মানে বি এটা আর এস এর উপর লম্ব হলো। তাহলে এই যে আর বি এস ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ আর এস এর উপরে বি এটা লম্ব, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ দুটো পরস্পর কি হয়ে যাচ্ছে, সদৃশ হয়ে যাচ্ছে আমাদের উপপাদ্য 48 এর সাহায্যে। এবার দেখো যখনই সদৃশ হয়ে যাচ্ছে, সেখান থেকে সেই বাহুগুলোর অনুপাতটা লেখো। তো বাহুগুলোর অনুপাত যেভাবে লিখতে হয়, প্রথমে কোনটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে এর উল্টো দিকে কি আছে বলো, এর উল্টো দিকে কি আছে তোমার আরবি বা বিআর, তাই তো, তাহলে আরবি, আর এর উল্টো দিকে কোনটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর উল্টো দিকে কি আছে বলো বিএস, তাই তো, আরবি বাই বিএস সমান। এবার কোনটা বলেছি, এইটার সঙ্গে কোনটা হয়, এইটা, তাহলে এর উল্টো দিকে কত আছে বলো এবি, তাই তো, আর এর উল্টো দিকে কত আছে বলো এএস সমান। আবার কোনটা, এইটার সঙ্গে এইটা সমান হয়ে যায়, তাহলে এর উল্টো দিকে কত আছে না, এইটা প্রথমে নিচ্ছি, এই তো দেখো আবার একটু আঁকি ত্রিভুজটা, এটা কত আছে তোমার আর, এটা আছে বি, এটা কত আছে এস, আর এটা হচ্ছে এর উপরে লম্ব হচ্ছে এইটা। তাহলে এই যে এই লম্বটার জন্য কোনটা হলো, লম্বটার জন্য এটা বাই এটা হলো, তারপরে কোনটা হলো তোমার এইটার সঙ্গে কোনটা সমান হয়, এইটা সমান হয়, তার জন্য এবি বাই এএস হলো। এবার কোনটা তোমার এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান হয়, তাহলে এর উল্টো দিকে কত আছে, এর উল্টো দিকে আছে এআর বাই এর উল্টো দিকে কত আছে বলো এবি। ঠিক আছে, তো এখন যখন এটা লিখে নেবো, তারপরে আমরা কোন দুটো অনুপাত নেবো, দেখো আমরা এখান থেকে এই শেষ দুটো অনুপাত নেবো, কেন নেবো সেটাও পরে বলছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এবি বাই এএস ইজ ইকুয়াল টু এআর বাই কত বলো এবি, এআর বাই এবি। কারণ দেখো এআর আর এএস, এআরটা ছিল আর, আর এএস টা কত ছিল আর ড্যাশ, তাহলে এই ব্যাসার্ধগুলো বসাতে পারবো বলেই এই শেষ দুটোকে নেওয়া। ওকে, বেশ। তো এখন দেখো তাহলে আমরা কোণাকুণি যদি গুণ করি, কোণাকুণি গুণ করলে কত পাবো বলো, কোণাকুণি গুণ করলে পাবো ab স্কয়ার ইজ ইকুয়াল টু কত r ইনটু r ড্যাশ। কারণ এইটা তো কত বলা ছিল, এই r টা কত বলা ছিল, এই r টা বলা ছিল r, আর as টা কত বলা ছিল, as টা বলা ছিল কত r ড্যাশ। তাহলে ab স্কয়ার সমান r r ড্যাশ। উভয় পক্ষ 4 দিয়ে গুণ করছি, এই চারটা আনার জন্য উভয় পক্ষ 4 দিয়ে গুণ করছি, তাহলে 4ab স্কয়ার ইজ ইকুয়াল টু কত হলো 4rr ড্যাশ। এবার দেখো এই 4ab স্কয়ার কে আমি লিখতে পারি 2 অফ, আমি লিখতে পারি 2 অফ কত, এখানে আমরা লিখব ab তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4rr ড্যাশ। লেখাই যায় 2 এর স্কয়ার মানে 4ab স্কয়ার, তাহলে 4ab স্কয়ার কে লিখলাম 2ab তার হোল স্কয়ার করে। এখন ভালো করে বোঝো এখানটা, এখন দেখো pq সমান কি হবে বলো, pq মানে এই পুরোটা, তাহলে এই পুরোটা সমান কি হবে এইটা প্লাস এইটা, অর্থাৎ pb প্লাস কত bq। আমরা প্রথমেই বলে আসছি যে তোমার কোন একটি বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয়, মানে এই অংশটার সঙ্গে এই অংশটার দৈর্ঘ্য সমান হয়। তাহলে সেখান থেকে বলতে পারবো এই pb এর সঙ্গে কে সমান, ab সমান, তাহলে pb এর জায়গায় ab বসিয়ে দাও। একই ভাবে যখন s কেন্দ্রীয় বৃত্তর ক্ষেত্রে বলবো, তখনও কি এই bq এর সঙ্গে ab টা সমান, এই তো দেখো এইটা দাও, তাহলে এটা s কেন্দ্রীয় বৃত্ত এইভাবে গেছে, এটা q, এটা b, আবার এখান থেকে এখানে টানা হয়েছে, এটা কত না তোমার a, তাহলে bq এর সঙ্গে ab টা সমান হবে না, তাহলে bq এর জায়গায় তো কত বসাতে পারি বলো ab, ab আর ab যোগ করলে কত পাচ্ছি 2ab। তাহলে আমরা দেখো এখান থেকে কি পেলাম বলো তো, এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে 2ab মানেই কিন্তু pq, তাহলে এই 2ab এর জায়গায় যদি আমরা pq বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে, অতএব pq তার কত স্কয়ার আছে ইজ ইকুয়াল টু কত 4r r ড্যাশ। তাহলে প্ল্যান কি হচ্ছে, প্ল্যান কি হচ্ছে আমরা প্রথম থেকে বলে দিই। এক নম্বর প্ল্যান হবে আর বি এস কোণটাকে কত 1 দেখানো, ঠিক আছে, এটা প্ল্যান। প্ল্যানটা দেখো যে আমরা কি অনুযায়ী এগোবো। প্রথমে মাথার কোণটাকে 90 ডিগ্রি দেখানো, 2 নম্বর হচ্ছে
সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানছি। 2 নম্বর হচ্ছে আমাদের আর এটাকে লম্ব দেখাবো কার উপরে, এবি এর উপরে লম্ব দেখাবো, তাই তো। 3 নম্বরে কি লম্ব দেখাবো আমরা, এই 3 নম্বর কি করব, 3 নম্বর দেখাবো আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ, ত্রিভুজ এবি আর সদৃশ ত্রিভুজ কত এবিএস করেই তারপরে কি বাহুগুলির অনুপাত, বাহুগুলোর অনুপাত লেখো আর এইটাকে ইউজ করো, এটাকে ইউজ করলে আমাদের এই প্রমাণটা চলে আসছে। একটু বড় কিন্তু খুব মানে শেখার জন্য খুব উপযুক্ত। মানে যারা শিখতে চাও সেই শেখার জন্য, পরীক্ষা হয়তো সচরাচর আসে না এটা, কিন্তু শেখার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয় শেখার জন্য, তাই অবশ্যই কিন্তু দেখো, কিছু জিনিস শিখতে পারবে। বেশ, তাহলে আমাদের 18.4 মানে 18.4 এর থিওরি পোরশনটা সবটাই শেষ হলো। আমরা নেক্সট দিন সরাসরি অনুশীলনীতে চলে যাবো। আজ এখানে